মাধ্যমিক লাইফ সায়েন্স চ্যাপ্টার 4 থেকে আজকে আমরা পুরোটা কমপ্লিট করব। ল্যামার্কবাদ এবং ডারউইনবাদ, ল্যামার্ক এবং ডারউইনের যত সূত্র যা আছে কমপ্লিট করব এবং কোশ্চেন অ্যান্সার সব এখানে আমি বলে দেবো। আমার ভয়েস কি ক্লিয়ার আসছে? ভয়েসের একটু প্রবলেম হচ্ছে কদিন ধরে, ওই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, একটু বলে দাও ভয়েস ক্লিয়ার এখন আসছে? ঠিক আছে ম্যাম। হ্যাঁ, বলো বলো অঙ্কিতা। হ্যাঁ, ক্লিয়ার আসছে। আচ্ছা, তো আমি এটা করে নিই। আচ্ছা, দেখো, তো প্রথমেই আসছি আমরা জৈব অভিব্যক্তির মতবাদ। ঠিক আছে, জৈব অভিব্যক্তির মতবাদ, সেখানেই আমাদের আছে ল্যামার্কবাদ, এগুলো রয়েছে। আচ্ছা, জৈব অভিব্যক্তির মতবাদ ব্যাপারটা কি? সময়ের ধারায় সকল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। ঠিক আছে, সরল জীবের সৃষ্টি হবে। ঠিক আছে, সময়ের দ্বারা প্রথমে সরল জীব, একদমই সরল জীব, এককোষী জীব, সেখান থেকে আস্তে আস্তে জটিল জীবের যে সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা জৈব অভিব্যক্তি বলছি। 1 নম্বরের কোশ্চেনে থাকে কিন্তু জৈব অভিব্যক্তি কাকে বলে। ঠিক আছে, 1 নম্বরের যে কোশ্চেন গুলো আছে ওখানে কিন্তু দেয়, যেটা আমরা আগের দিন পড়লাম, তাই না? পৃথিবীতে প্রাণের আগমনের পর থেকে অনবরত অভিব্যক্তি ঘটে চলেছে। বিংশ শতকের আগে থেকে মানুষ জৈব অভিব্যক্তির ব্যাখ্যার চেষ্টা শুরু করে। তবে সে সময়ের দার্শনিক, ধর্মপ্রচারক বিজ্ঞানের আলোতে জৈব অভিব্যক্তির বিভিন্ন ব্যাখ্যা দেন। বিভিন্ন দার্শনিক বিভিন্ন ধর্ম প্রচারের ক্ষেত্রে বিভিন্ন জৈব অভিব্যক্তির বিভিন্ন টাইপসের ব্যাখ্যা দিয়েছিলেন। তাদের মধ্যে দুজন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য, দুজন ভীষণ ফেমাস। একজন হলেন, বলতে পারবে তারা কে? কারা কারা? কে বলবে? বলো, কে বলবে তারা কারা কারা? একদম, ল্যামার্ক আর ডারউইন, তাই না? আচ্ছা, তারা হলেন ফরাসি প্রকৃতিবিদ লামার্ক, আর অপরজন হলেন ইংরেজ প্রকৃতিবিদ চার্লস ডারউইন। এনারা দুজন। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই পড়বো হচ্ছে লামার্ক তত্ত্ব, তারপর পড়বো আমরা ডারউইন তত্ত্ব। আর এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আচ্ছা, ল্যামার্কের তত্ত্ব। প্রাচীনকালে বিভিন্ন প্রাকৃতিকবিদ, দার্শনিক জৈব অভিব্যক্তি সম্পর্কে কাল্পনিক অবাস্তব মতবাদ প্রচলিত ছিল। বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিচ্ছে, এ বলছে এটা, ও বলছে ওটা, সে বলছে সেটা, বিভিন্ন জন বিভিন্ন টাইপসের মতবাদ দিয়েছিলেন। ঠিক আছে, জৈব অভিব্যক্তির প্রাচীন ব্যাখ্যার গোড়ায় প্রথম আঘাত করেন ফরাসি প্রকৃতিবিদ জয়া ব্যক্তিত্ব দ্য ময়ে ল্যামার্ক, শর্ট ফর্মে লামার্ক। ঠিক আছে, প্রাণী জগতের গভীর পর্যবেক্ষণের ভিত্তিতে 1809 সালে তিনি ফিলোসফিক জুলজিক নামক বইটি রচনা করেন। এটা হচ্ছে ফিলোসফিক জুলজিক বইটি কে রচনা করেন, এইটা কিন্তু দেয় পয়েন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ফিলোসফিক জুলজিক বইটি কার রচনা, বা ল্যামার্কের রচিত বই কি, ডারউইনের রচিত বই, ল্যামার্কের রচিত বই, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এবার ল্যামার্কবাদ কাকে বলে, তোমার একদম প্রশ্ন দিবে ল্যামার্কবাদ কাকে বলে। ওই ব্যক্তির ব্যাখ্যায় ফরাসি প্রকৃতিবিদ ল্যামার্ক নিম্নলিখিত পুস্তক ফিলোসফিক জুলজিকের অন্তর্গত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অংশের প্রতিপাদ্য বিষয়কে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে। কি বলছেন? অভিব্যক্তির ব্যাখ্যা। অভিব্যক্তি আমরা পড়েছি আগের দিন। ফরাসি প্রকৃতিবিদ ল্যামার্ক লিখিত পুস্তক ফিলোসফিক জুলজি এর অন্তর্গত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এইটা কে বলেছেন? অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ, এটা কিন্তু ল্যামার্কের মতবাদ। বইটা কে লিখেছেন? ফিলোসফিক জুলজি, ল্যামার্ক। এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অংশের প্রতিপাদ্য বিষয়কেই ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে। ঠিক আছে, ল্যামার্কের প্রতিপাদ্য বিষয়সমূহ। ল্যামার্ক কি কি বলেছিলেন? ল্যামার্কবাদ সম্পর্কে লেখো। আমি কোশ্চেন আমি শেষে আমি দেখিয়ে দিচ্ছি, সবই কোশ্চেন দেওয়া আছে, তোমরা জানোই। ঠিক আছে, তো ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয়সমূহ কি বলেছিলেন ল্যামার্ক।
আচ্ছা, আগের দিন যে ক্লাসটা হয়েছিল ওখানেও কিন্তু ল্যামার্কের কিছু কোশ্চেন ছিল, খেয়াল করেছো? সেগুলো কিন্তু এর মধ্যে লিখে ফেলবে। আচ্ছা, ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয়সমূহ কি কি বলেছিলেন, কতগুলো পয়েন্ট বলেছিলেন। ফার্স্টে ল্যামার্ক বলছেন অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি। ঠিক আছে, ল্যামার্ক বা ডারউইনবাদ যে পড়বে এটা শুধুমাত্র যে বইয়ের মধ্যে পড়বে, জীবন বিজ্ঞানে পড়বে সেরকম না, নিজের লাইফেও এটা কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য, মানে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য যে সূত্রগুলো ওনারা দিয়ে গেছেন। ঠিক আছে, সেটা শুধু মাত্র বইয়ে নয়, জীবনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি। জীবনের অভ্যন্তরীণ শক্তির প্রভাবে জীবের সমগ্র দেহ বা অঙ্গ প্রত্যঙ্গ আকার আয়তনে বৃদ্ধি পায়। ঠিক আছে, মানে অভ্যন্তরীণ যে শক্তি, আমরা খাবার খাচ্ছি না, যে কোনো উদ্ভিদ সালোক সংশ্লেষ করছে, খাবার তৈরি করছে এবং আস্তে আস্তে উদ্ভিদটা বৃদ্ধি পাচ্ছে, এবং আমরাও খাবার খাচ্ছি, আমাদের শক্তির প্রভাবে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ আকার আয়তনে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, নেক্সট, চাহিদার থেকে নতুন অঙ্গের উৎপত্তি। কি বলছে? পরিবেশ সকল জীবকে প্রভাবিত করে, তাই পরিবেশের পরিবর্তনে জীবগোষ্ঠী প্রভাবিত করে। এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে নতুন চাহিদার সৃষ্টি হয়, যা নতুন গঠন তথা অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টির প্রধান কারণ। ঠিক আছে, ব্যাপারগুলো আসবো আমরা কি বলছে না বলছে। পরিবেশ সকল জীবকে প্রভাবিত করে। ঠিক আছে, সকল জীবকে পরিবেশ কিন্তু প্রভাবিত করছে। তুমি যেটা বলবে, যেটা চাইবে তোমার সাথে সেটাই হবে। তুমি যদি পজিটিভ বলো নিজের সম্পর্কে, পজিটিভ চাও, ধীরে ধীরে তোমার সাথে পজিটিভ হবে। ঠিক আছে, তো কোন একটা এই ব্যাপারটা আমরা আসছি, এই ব্যাপারটা কি ইমপ্লিমেন্ট, সেটা আমরা আসবো। অবশ্যই কোনো বিজ্ঞানী এমনি বলবেন না এটা এটা এরম বলে দেবে না, একটা কারণ আছে, সেখান থেকেই বলবে। ঠিক আছে, অর্থাৎ প্রকৃতির কাছে চাইলে প্রকৃতির নতুন অঙ্গ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে, ঠিক আছে, চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি। এই ব্যাপারটা কি আমরা আসছি, আমরা সূত্রগুলো শুধু পড়ছি কি বলছে ল্যামার্কবাদে। ব্যবহার এবং অপব্যবহার। ঠিক আছে, ব্যবহার এবং অপব্যবহার কি? কোনো জীবের একটি অঙ্গ ক্রমাগত ধারাবাহিকভাবে ব্যবহৃত হলে তা থেকে ক্রমশ সুগঠিত হয়। ঠিক আছে, কোন একটা জীবের কোন একটা অঙ্গ ক্রমাগত ধারাবাহিকভাবে ব্যবহার হলে তা ক্রমশ সুগঠিত হয়, অপরপক্ষে কোনো অঙ্গ ব্যবহার না হলে ধীরে ধীরে অবলুপ্ত হয়। এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও এটা ইমপ্লিমেন্ট রয়েছে। ধরো তুমি ভালো করে পড়াশোনা করছো, তুমি দিনের পর দিন কোন একটা সাবজেক্ট, যে কোনো কঠিন সাবজেক্ট, যে কোনো পড়াশোনা তুমি দিনের পর দিন, প্রথমে তুমি হয়তো পরীক্ষা দিচ্ছ, ভালো পেতে না তুমি, আস্তে আস্তে তুমি দেখছো পাবো না, মানে আবার ওটাকে বাড়িতে প্র্যাকটিস করবে, করতে করতে তুমি দেখছো আস্তে আস্তে তুমি পাকাপোক্ত হচ্ছে, আস্তে আস্তে তুমি পারছো, আস্তে আস্তে তোমার কনফিডেন্ট আসছে। যত তুমি ব্যবহার করবে, যত তুমি শার্প হবে, সায়েন্সের যে সাবজেক্ট গুলো তুমি যত বেশি পড়বে আগামী দিনে, সবসময় বলা হয় যে সায়েন্সের যে সাবজেক্ট, সায়েন্সের স্টুডেন্টরা খুব বেশি শার্প হয়, কারণ কি মস্তিষ্ককে বেশি ব্যবহার করছে। ম্যাথ যখন তুমি করছো মস্তিষ্ককে বেশি ব্যবহার করছে, তোমার বুদ্ধি খুলছে। ঠিক আছে, তোমার ক্রিয়েটিভিটি বাড়ছে, বুদ্ধি খুলছে। যত তুমি যা ব্যবহার করবে তুমি কিন্তু আস্তে আস্তে সুগঠিত হবে। তুমি যেটা ব্যবহার করবে না, যারা পড়াশোনাই করে না, তাহলে যদি বই খুলতে বললে তোমাদের ক্ষেত্রে সেটা হবে না, তুমি অবশ্যই পড়ে ফেলবে, এটাই আশা রাখি। অনেকে আছে বই খুলতে বললেও সে বইটা পড়তে পারবে না, দেখতে পারবে না, মানে দেখতে ইচ্ছে করবে না। করোনার পরে যেটা হয়েছিল, অনেকের হয়েছিল, অনেকটাই হয়েছিল, হয়েছিল কি না? অনেকদিন বই না পড়ার পরে বইটা খুললেও ইচ্ছা করছিল না, ভালো লাগছিল না। ঠিক আছে, এটা অনেক স্টুডেন্টরাই বলছে, কারণ কি সে অব্যবহারের ফলে কিন্তু আর ইচ্ছাই করছে না। বই নিয়ে বসাটাই আসল, বসলে তারপর আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে তখন এরকম হবে না, বই নিয়ে বসবো কি পড়বো, আমি জানি তো আমি কালকে আমি প্ল্যান করে রেখেছি। ঠিক আছে, যত যেটা ব্যবহার করাবে সেটা আরো সুগঠিত হবে, যেটা ব্যবহার করবে না সেটা অবলুপ্ত হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের মতে জীবদের ক্রমাগত সজ্ঞান প্রচেষ্টা অঙ্গের ব্যবহার অপব্যবহারের দ্বারা যে বৈশিষ্ট্য অর্জিত হয় সেগুলো পরবর্তী জনিতে পরিবাহিত হয়। ঠিক আছে, যে বৈশিষ্ট্য একটা জীব অর্জন করলো সেটাই কিন্তু পরবর্তী তার জেনারেশনে, পরবর্তী জনুতে পরিবাহিত হবে। ঠিক আছে, নতুন প্রজাতির সৃষ্টি। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অনুযায়ী যে সকল বৈশিষ্ট্য কোনো জীব কর্তৃক অর্জিত হয় তা পরবর্তী জনিতে সঞ্চারিত হওয়ার মাধ্যমে ধীরে ধীরে একটি নতুন প্রজাতি সৃষ্টি হতে থাকে। এটা কোনো একটা বৈশিষ্ট্য অর্জিত হলো কোনো একটা মানুষের ক্ষেত্রে, সেই জিনটা কিন্তু জেনেটিক্যালি পরবর্তী জনিতে আস্তে আস্তে সঞ্চারিত হতে থাকে।
আচ্ছা, এবার আসছি ল্যামার্কের মতবাদের সপক্ষে আমরা উদাহরণ দিতে হবে। আমরা বলে দিলাম, ল্যামার্ক বলে দিল এরকম তো নয়, এর একটা উদাহরণ আছে, একটা ভিত্তিতে বলছে। যে কোনো বিজ্ঞান বা যে কোনো বিজ্ঞানী একটা কিছুর ভিত্তিতেই কথা বলেন, তাই না? আচ্ছা, ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ কি বলছে? জিরাফের গলা লম্বা হওয়া। ল্যামার্ক বলেন যে জিরাফের পূর্বপুরুষ ছিল ছোট গ্রীবাযুক্ত। আগে জিরাফের অনেক আগে যে পূর্বপুরুষ, ওরা ছোট গ্রীবাযুক্ত ছিল, অত বড় লম্বা গলা ছিল না। প্রাচীনকালে জিরাফ ছিল জেব্রা জাতীয় ঘোড়ার মতো প্রাণী। ঘোড়াকে যেরকম দেখতে, ঘোড়া দেখেছো তো সবাই, জেব্রা বা ঘোড়া, ওদের মাথা কি অত লম্বা হয়? এরকম অত লম্বা হয়? বলো, হয় লম্বা? অত লম্বা হয় না। এবার জিরাফ দেখলো এই লড়াইতে আমার যদি ছোট গলায় থাকে, তাহলে আমি তো ভালো করে পাতা টাতা খেতে পারবো না, তাহলে আমার সবার সাথে এত লোকের সাথে আমার লড়াই করতে হবে। তার থেকে আমি একটু কম লড়াইতে আমি একটুখানি চেষ্টা করি, আমি আগে চলে যাই, আমি একটু আগে চলে যাই চেষ্টা করে করে। তখন দেখো জিরাফ কি করছে, ঘাসবিহীন ভূমিতে বসবাস করার জন্য উঁচু গাছের পাতা নাগাল পেতে তাদের গ্রীবা গলা লম্বা করতে হতো। ঠিক আছে, ঘাসই নেই ওখানে, খাবেটা কি? তাহলে বাঁচতে তো হবে, তাই জন্য গলা লম্বা করতে হতো। এইরূপ ক্রমাগত ব্যবহারের ফলে জিরাফের গ্রীবা অগ্রপদ লম্বা হতে শুরু করে। এরকম বারবার চেষ্টা করতে 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 একদিন জিরাফের মতো প্রাণী, যে আগে ঘোড়ার মতো ছিল, তার কিন্তু অগ্রপদ পাটা লম্বা হতে শুরু করে এবং গলাটা কিন্তু লম্বা হতে শুরু করে। ঠিক আছে, ওই যে আমি বললাম, যে যেটাই চেষ্টা করে সে সেটাতে আস্তে আস্তে ধীরে ধীরে পাকাপোক্ত হয়ে যাবে। ঠিক আছে, যত বেশি চেষ্টা করবে, সাপোজ তুমি সবার মধ্যে মাধ্যমিকের মধ্যে সবার মধ্যে মাধ্যমিক দিচ্ছ, ঠিক আছে, আস্তে আস্তে তুমি যদি ভালো রেজাল্ট করে ফেলো, তুমি উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ছো, যতই যে যা বলুক, একটা সায়েন্স, তুমি যদি সায়েন্স পড়ার পরে তুমি, তোমার কাছে অনেক বেশি অপশন থাকবে। ঠিক আছে, অনেক বেশি অপশন থাকবে, এবং তুমি সায়েন্সের থেকে আর্টসে ইচ্ছা করলে তুমি যেতে পারো, কিন্তু আর্টসের থেকে কোনোদিনও তুমি সায়েন্সে আসতে পারছো না। ঠিক আছে, তুমি সায়েন্স যখন পড়ছো, কতগুলো কম্পিটিশনের মধ্যে থেকে তুমি একটা মুষ্টিমেয় কম্পিটিশনে আসলে, খুব ভালো কিছুতে আসলে, তারপরে আবার বিএসসি পড়লে বা ইঞ্জিনিয়ারিং পড়লে বা মেডিকেল সায়েন্স, যেটা তোমার ভালো লাগে, ভালো পারবে, সেখানে তুমি গেলে, সেখানে আবার অত কম্পিটিশন থেকে বেরিয়ে একটা মুষ্টিমেয় কম্পিটিশন, যত উঁচুতে যাবে, যত ভালো কিছু করবে, যত কঠিন সাবজেক্ট নিয়ে পড়বে, তত কিন্তু তোমার লাইফে উপকার হওয়া বা লাইফে সাকসেস হওয়ার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি। সাপোজ আমি যদি বলি, ধরো আমি কথার কথা উদাহরণ দিয়ে বলছি, এগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য আমি বলছি। দেখো, সাপোজ ধরো যারা, যেসব টিচাররা, মানে ধরো যারা এমএসসি করেছে, তারা 11-12 বায়োলজি পড়াতে পারছে। ঠিক আছে, যারা ধরো বিএসসি করেছে, বিএসসি মানে গ্রাজুয়েশন অব্দি পড়াশোনা করেছে, তারা শুধুমাত্র 9-10 পড়াতে পারছে। এবার যদি শুধু 9-10 হয়, 9-10 এর মধ্যে কত লোক শুধু গ্রাজুয়েশন করেছে, এমএসসি হয়তো করতে পারেনি, বাট যে এমএসসি করেছে সে 9-10ও পড়াতে পারছে, সে 11-12 পড়াতে পারছে। ওখানে কিন্তু কম্পিটিশনটা 11-12 এর গেলে কমছে। আবার তারপরে যত উঁচুতে যাবে কম্পিটিশনটা, ওই বাকিরা এমনিতেই বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিরাফের কাছ থেকে কিন্তু ঘোড়া, জেব্রা বাদ হয়ে গেছে। এখন কিন্তু জিরাফ ইজিলি উঁচু গাছের ডাল দিয়ে পাতা খেয়ে নিতে পারছে, ওই উঁচুতে কিন্তু ঘোড়া বা জেব্রা উঠতে পারছে না। তার জন্য কিন্তু জিরাফকে কষ্ট করতে হচ্ছে, এবং ওর নেক্সট জেনারেশন কিন্তু ওই কষ্টের ফলাফলটা ভোগ করতে পারছে। আমি কি বললাম বুঝতে পারলে? শুধু জিরাফের জন্য কথাটা ছিল না, নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য। বুঝে গেলে আমি কি বললাম? বলো। একদম। আচ্ছা, দেখো, এটাই হচ্ছে ব্যবহারের সূত্র, ব্যবহার অব্যবহারের যে সূত্র বললাম। এই অর্জিত বৈশিষ্ট্যগুলি পরবর্তী অপত্য জিরাফগুলোতে অনবরত সঞ্চারিত হয়। এইভাবে একটি জাতির সমস্ত জিরাফের গলা অগ্রপদ লম্বা হয়ে যায়, তারা ভবিষ্যতে লম্বা গলার জিরাফ প্রজাতি সৃষ্টি করে। ঠিক আছে, দেখো এই যে এখানে ছোট গলার জিরাফ, এ ভাবছে আমি ছোট গলার জিরাফে থাকবো কেন? ঠিক আছে, তাহলে তোমার এই ছোট গলার জিরাফ হয়ে, দেখো এও কিন্তু সাধারণ প্রাণীর মতনই ছিল। ঠিক আছে, যে ভাবছে যে আমি ছোট গলার জিরাফ, আমার তো অনেক বেশি ঝামেলা করতে হয়, একটু কষ্টই করি। আস্তে আস্তে চেষ্টা করতে করতে গলার এতটা বড় হলো, উঁচু গাছের ভিত্তিতে আরো চেষ্টা করতে দেখো গলা এতটা বড় হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামার্কের মতে জিরাফের বিবর্তন, আর এটাই হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্র, ব্যবহারের সূত্র। ক্লিয়ার? আচ্ছা, দেখো নেক্সট আসছি জলচর প্রাণীর লিপ্তপদের সৃষ্টি। হাঁস জাতীয় জলচর প্রাণী পূর্বপুরুষদের লিপ্তপদ ছিল না। ঠিক আছে, আগের হাঁস জাতীয় জলচর প্রাণীর যে পূর্বপুরুষ ছিল, ওদের কোনো লিপ্তপত্তা ছিল না। একটানা জলে সাঁতার কাটার সুবিধার জন্য এদের আঙুলের মাঝে পাতলা চামড়ার সৃষ্টি হয়, একে বলছি ব্যবহারের সূত্র।
ঠিক আছে, এই বৈশিষ্ট্য পরবর্তী জন্মতে সঞ্চারিত হয়, ফলস্বরূপ বর্তমানে হাঁসে লিপ্তপদ দেখা যায়। কিরকম জিনিস লিপ্তপদ দেখো, এই এই যে দেখো, এটা কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা ওই যে কি বলে ডুবুরিরা যে সাঁতার কাটে, পায়ে একটা জিনিস পরে না এরকম ভাবে এরকম ইয়ে করে, দেখেছো আমি ভিডিও টিডিওতে? বলো। হ্যাঁ, তাহলে দেখো হাঁসদের কিন্তু আগে এরকম ছিল না, দিয়ে ক্রমাগত সাঁতার কাটতে কাটতে এরকম কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে। নেক্সট আসছি সাপের পায়ের অবলুপ্তি। সাপের পূর্বপুরুষের ছোট পা থাকলে অনবরত মাটি আঁকড়ে গর্ত দিয়ে চলাচলের কারণে তাদের পা ব্যবহার করতে হতো না। এর ফলে সাপের পা ক্ষয় পেতে থাকে। এটা হচ্ছে অব্যবহারের সূত্র। এতক্ষণ আমরা পড়লাম জিরাফের লম্বা গলা, জলচর প্রাণীর লিপ্ত পদ, এটা হচ্ছে ব্যবহারের সূত্র। ব্যবহার করতে করতে উন্নত হয়েছে জিরাফের গলা আর হাঁসের পা। আর অব্যবহারের সূত্র তাহলে কি? সাপের পায়ের অবলুপ্তি। সাপের আগে পা ছিল, কিন্তু সাপ হচ্ছে গর্তের মধ্যে প্রবেশ করছে, মাটি দিয়ে হেলে হেলে চলছে। ঠিক আছে, তাহলে সেখানে ওরকম গাছে এরকম ঘুরে ঘুরে উঠছে, তো ও পা দিয়ে কি করবে? পায়ের তো দরকার নেই, তার জন্য কিন্তু পায়ের অবলুপ্তি হয়েছে। পা ক্ষয় পেতে পেতে পা অবলুপ্তি হয়েছে, তো অব্যবহারের সূত্র। আধুনিক ঘোড়ার শক্তিশালী পথ। ঠিক আছে, আধুনিক আহ, ঘোড়ার পূর্বপুরুষেরা জঙ্গলের নরম মাটিতে বসবাস করে। আধুনিক যে ঘোড়া ছিল, হ্যাঁ, এখন যে ঘোড়া, সরি, আধুনিক ঘোড়া বলতে এখনের যে ঘোড়াগুলো আছে, যেটা কিনা কোথায় দেখা যায় বলো? ঘোড়া কোথায় দেখা যায়? রাস্তা দিয়ে চলে এমনি, নাকি কোথায় দেখতে পেয়েছো ঘোড়া? বা থাকে কোথায় এখন? বলো, কোথায় পাওয়া যায় বলো? ওই ধরো বেড়াতে গেলে দেখতে পাওয়া যায়, তাই না? তাই তো, বেড়াতে গেলে দেখতে পাওয়া যায়। আচ্ছা, মানে ওইখানে ঘোড়াটা ধরো ওরা ওই পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করে, বা ওটা দিয়ে মানে মানুষের মনোরঞ্জন করা, বা ঘোড়ায় কি বলবো, ওই বিভিন্ন জায়গায় যে পর্যটনরা যায় তারা একটু ঘোড়ার গাড়িতে চড়বে, কি পুরীর সমুদ্রের পাড়ে, দীঘার সমুদ্রের পাড়ে, ওইসব জায়গায় থাকে পর্যটনের জন্য, তাই না? এইসব ঘোড়া কিন্তু অত শক্তিশালী না, কারণ এ তো কোনো কাজই মানে সেইভাবে তো ব্যবহার করছে না। আগে যে যুদ্ধের ঘোড়া ছিল, সে দুর্ধর্ষভাবে দৌড়াতো, সে তার মালিককে পিঠে নিয়ে দৌড়াচ্ছে, তার সে সেই রকম ছিল। এখন আর ঘোড়া, সে তো আর জাস্ট ওরকম হাঁটাহাঁটি করবে, এ করবে, ওগুলো তো আর করতে পারবে না। ওরকম যদি ওকে দৌড়াতে বলো, দৌড়াতেও পারবে না, কারণ অব্যবহারের ফলে ওরকম হয়েছে। ঠিক আছে, দেখো, দেখো কি হচ্ছে এবার। উম, আধুনিক ঘোড়ার শক্তিশালী পদ। আধুনিক ঘোড়ার পূর্বপুরুষেরা জঙ্গলে নরম মাটিতে বসবাস করতো। তখন জঙ্গলে বসবাস করতো। এখন তো মাটি মানে রাস্তা, শক্ত রাস্তা, ওর মধ্যে ঘোড়া চলতে গেলে তো পায়ে তো লাগবে তো। আগে নরম মাটিতে বসবাস করতো, জঙ্গলে বসবাস করতো। হুম। পরবর্তীকালে শুকনো ঘাসযুক্ত ভূমি তাদের আবাসস্থল হয়। এরপর আবার ঘাসযুক্ত জমি আসে। এই কাদা মাটির মধ্যে বসবাস করতো আগে, এবার ঘাসযুক্ত জমি আসে। শুকনো ঘাসযুক্ত ভূমিতে চলাচলের সুবিধার জন্য পায়ে আঙুলের সংখ্যা হ্রাস পায়, খুরের আগমন ঘটে। আগে কিন্তু খুর ছিল না। ঘোড়ার বিবর্তনটা আমরা পড়বো, বা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন। পায়ের উচ্চতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা কিন্তু ব্যবহার অব্যবহারের সূত্র। দেখো দুটোই আছে ঘোড়ার ক্ষেত্রে, ভালো করে এগুলো মাথায় কিন্তু নেবে। ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার এবং অব্যবহারের সূত্র দুটোই আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ওকে, ঘোড়ার ক্ষেত্রে ব্যবহার অব্যবহারের সূত্র দুটোই কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ওদের পায়ের আঙ্গুল অবলুপ্ত হয়ে খুরের আগমন ঘটে। ঠিক আছে, ব্যবহার অব্যবহার দুটোই এখানে রয়েছে। তো এই হয়ে গেল ল্যামার্কের সূত্রের উদাহরণ। কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে। হুম, এই যে জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের ব্যবহার অভাবের মতবাদটি বর্ণনা করে। ঠিক আছে, তারপরে এগুলো তো একটি প্রমাণ, এগুলো রয়েছে। এই যে ল্যামার্কের সূত্র কি, কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল?
ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো রয়েছে। এগুলো শর্টের মধ্যে আরো কোশ্চেন আছে, সেগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, এবার এসো ল্যামার্কের সমালোচনা। কেউ একটা কাজ করলে এরকম না সবাই শুধু প্রশংসা করবে, সমালোচনা করার লোকেরও অভাব হবে না, সবাই বিরোধিতাও করবে। একটা ভালো কাজ করলেও বা যে কোনো কাজ সমালোচকেরও দরকার, মানে একটা কিছু ভুল বা কিছু বা সমালোচনা করে তারা নতুন কিছু বলতে চাইছে। সব বিজ্ঞানের ক্ষেত্রে এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হয়, বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু এটা আসছে। ঠিক আছে, আচ্ছা। ল্যামার্কের প্রথম প্রতিপাদ্য বিষয়টি সর্বজনীন নয়, সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। অনেক জীবের ক্ষেত্রে ওই ব্যক্তির ধারার অঙ্গের ক্ষুদ্র হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ঠিক আছে, ল্যামার্কের দ্বিতীয় প্রতিপাদ্য বিষয়টি সমালোচিত হয়েছে। দেখো, গলা লম্বা হওয়ার ব্যাপারটা যেরকম আছে, অনেক ক্ষেত্রে জীবের কোনো একটা অঙ্গ ক্ষুদ্র হয়ে যাওয়ারও কিন্তু প্রবণতা রয়েছে। আচ্ছা, ল্যামার্কের দ্বিতীয় প্রতিপাদ্যটি সমালোচিত হয়েছে। পরিবেশ দ্বারা কিছুটা প্রভাবিত হলেও কোনো জীবের অন্তর্নিহিত চাহিদা কোনো নতুন অঙ্গ তৈরি করতে পারে না, এটা বলা হচ্ছে। ঠিক আছে, যেমন একটি স্থলজ জীব খুব ভালোভাবে চাইলেও জলে বসবাসকারী জীবের অঙ্গ তাতে সৃষ্টি হয় না। ঠিক আছে, এখানে বলা হয়েছে সব ক্ষেত্রে এটা হবে না। কোনো একটা স্থলে বসবাসকারী জীব, ঠিক আছে, ধরো আমি তুমি, তুমি যদি চাইলে আর স্থলে বসবাস করতে ভালো লাগছে না, এবার আমি জলে গিয়ে বসবাস করব, তুমি হাজারটা চাইলেও কিন্তু তোমার ডানা পাখনা বা মাছের মতন উম, হুলকার আবির্ভাব হবে না। ঠিক আছে, আবার সেখানে আছে তিমির ব্যাপারটা আছে, সেটা আলাদা, আমরা আসছি, সেটা আসবে। ঠিক আছে, সব ক্ষেত্রে হয় না ব্যাপারটা। ল্যামার্কের তৃতীয় মতবাদ কিছুটা সত্যতা রয়েছে, যদিও তা সব ক্ষেত্রে সত্য নয়। আমরা জানি কোনো জীবের হৃৎপিণ্ড সবসময় সচল থাকলেও সুগঠিত ও বড় হয় না। ঠিক আছে, তো ল্যামার বলেছিল আস্তে আস্তে ব্যবহারের ফলে সুগঠিত এবং বড় হয় অঙ্গ। কিন্তু কোনো জীবের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ড বা যে কোনো প্রাণীর হৃৎপিণ্ড সবসময় যা কাজ করছে, কোনো সময় হৃৎপিণ্ড বন্ধ হবে জীবিত অবস্থায়? বলো, হবে? কোনো সময় বন্ধ হবে না, হৃৎপেশি কোনো সময় কাজ কিন্তু বন্ধ করতে পারে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সূত্রটা কাজে দিচ্ছে না। ল্যামার্কের চতুর্থ প্রতিপাদ্য অভিব্যক্তির দিক থেকে কিছুটা গুরুত্ব আছে। অর্জিত বৈশিষ্ট্যের অভিব্যক্তির পথে অনুসৃত হয়। ঠিক আছে, তবে পরবর্তীকালে ওয়াইসম্যানের জার্মপ্লাজম মতবাদ এবং মেন্ডেলের বংশানুসরণ সূত্রের আবিষ্কার নিশ্চিতভাবে প্রমাণ করেন যে অর্জিত বৈশিষ্ট্যের সরাসরি বংশানুসরণ ঘটে না। পরবর্তীকালে মেন্ডেলের ব্যাপারগুলো আসছে, আর তোমরা যদিও মেন্ডেলটাকে পড়ে নিয়েছো, তো মেন্ডেলের বংশানুসরণ আসছে, সেখানে বলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য সরাসরি বংশানুসরণ ঘটছে না। ওয়াইসম্যানের জার্মপ্লাজম মতবাদ, দেখো এখানে প্রচুর বিজ্ঞানীর নাম তোমরা জানছো, সেগুলো কিন্তু অবশ্যই তুমি চাইলে শর্ট করে নোট করে নিতে পারো। ঠিক আছে, ওয়াইসম্যানের জার্মপ্লাজম মতবাদ অনুযায়ী কোনো জীবের বংশগত বৈশিষ্ট্য গ্যামেট বা জননকোষের মাধ্যমে অপত্যে সঞ্চারিত হয়। বর্তমানে আমরা জানি যে গ্যামেট মধ্যস্থ জিনসমূহের পরিবর্তনের ফলে জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। এটা আমরা জানি যে যেই গ্যামেট থেকে আসছে, পিতামাতার থেকে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট আসছে, সেটার মাধ্যমেই কিন্তু নতুন যে জীব সৃষ্টি হচ্ছে তার বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ল্যামার্কের মতবাদ অনুযায়ী জীবদের বাহ্যিক বৈশিষ্ট্য জীব পরিবর্তন হলো দেহকোষের পরিবর্তন জনিত। ঠিক আছে, এই হয়ে গেল ল্যামার্কের মতবাদ এবং হচ্ছে ল্যামার্কের মতবাদের যে ত্রুটিগুলো ছিল সেগুলো। সবকিছুর মতবাদেরই ত্রুটি আছে, সেটা ডারউইনেরও আছে। আচ্ছা, নেক্সট এসো নয়া ল্যামার্কবাদ। নয়া ল্যামার্কবাদ, ঠিক আছে, নয়া ল্যামার্কবাদ বলতে এগুলো যা পড়ছি সবই কিন্তু ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। জীববিজ্ঞানের বিভিন্ন আধুনিক তত্ত্বগুলি আবিষ্কারের পর ল্যামার্কবাদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে। পরবর্তীকালে বিভিন্ন বিজ্ঞানী, বিশেষ করে কোপ, প্যাকার্ড, স্পেন্সার, ওয়েল, ঠিক আছে, মেনলি শর্ট কোশ্চেনের মধ্যে এই দুজনের নামটাই দেয়, স্পেন্সারটা মেনলি দেয়, স্পেন্সার এবং ওয়েলস প্রভৃতিরা বিভিন্ন আধুনিক তত্ত্বের উপর ভিত্তি করে ল্যামার্কবাদকে নতুনভাবে ব্যাখ্যা করে।
ঠিক আছে, এই যে ল্যামার্কবাদটা হয়েছিল, এবার বিভিন্ন বিজ্ঞানীরা এনারা এলেন, এনারা আবার বলছেন কোপ, প্যাকার্ড, স্পেন্সার, বিশেষ করে এইটাই কিন্তু দেখবে সমস্ত কোশ্চেনে, স্পেন্সার প্রভৃতিরা বিভিন্ন আধুনিক তত্ত্বের উপর ভিত্তি করে ল্যামার্কবাদকে নতুন করে ব্যাখ্যা করেন, যা নয়া ল্যামার্কবাদ নামে পরিচিত। নয়া ল্যামার্কবাদ নামে পরিচিত, তাদের নতুন করে যে ব্যাখ্যা করছেন সেটা না। তাদের মতে জীবের অঙ্গের কার্যকারিতা পরিবেশের অভিযোজনের সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে, জীবের কোনো অঙ্গের কার্যকারিতা পরিবেশের অভিযোজনের সঙ্গে সম্পর্কযুক্ত। এই অর্জিত বৈশিষ্ট্যগুলি প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার দ্বারা কোনো একটি জীবের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে। এই প্রকরণগত বৈশিষ্ট্যগুলি বংশগতির মাধ্যমে সঞ্চারিত হয়ে ধীরে ধীরে নতুন প্রজাতির উদ্ভব ঘটায়। ঠিক আছে, আস্তে আস্তে অভিযোজনের মাধ্যমে একটা জীব যে বৈশিষ্ট্য অর্জন করলো, সেটাই কিন্তু প্রাকৃতিক নির্বাচন দ্বারা জীবের প্রতিষ্ঠা লাভ করছে, সে বৈশিষ্ট্য অর্জন করলো, প্রকৃতিতে সে প্রতিষ্ঠিত হলো, এবং প্রকরণের মাধ্যমে, বংশগতির মাধ্যমে তার কিন্তু নেক্সট জেনারেশনে সেই বৈশিষ্ট্যটা যাচ্ছে। ঠিক আছে, এবং ধীরে ধীরে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটাচ্ছে। নেক্সট আসছে, অভিব্যক্তির বৈশিষ্ট্যগুলি জীবদেহের বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে পরিবেশের বিভিন্ন শর্তাবলীর আন্তঃক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। আচ্ছা, নয়া ল্যামার্কবাদ অনুযায়ী জীবদের কোনো এক অঙ্গের সুগঠিত হওয়া বা ক্ষয়প্রাপ্ত হওয়াই ওই ব্যক্তির মূল কারণ। কোনো এক অঙ্গের কার্যকারিতা বজায় থাকবে কিনা তা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হয়। ঠিক আছে, কোনো একটা অঙ্গর কার্যকারিতা কতটা বজায় থাকবে সেটা কিন্তু প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নির্ধারিত। সাপোজ আমি কথা বলছি, যেটা তোমাদের এখন প্রেজেন্ট উদাহরণ, যত নিজের ব্রেনকে ব্যবহার করবে তত তোমার ব্রেন উন্নতি হবে। আর কেউ ধরো পড়তেই বসে না, দেখবে তোমার স্কুলে কিছু ছেলে মেয়ে পড়াশোনাও করে না, পড়তেও বসে না, ওদের কি উন্নতি? অ্যাট দ্য এন্ড রেজাল্ট বেরোবে মাধ্যমিকের 40%, 35% এরকম রেজাল্ট করবে। এরকম রেজাল্ট কিন্তু বেশি। যতই লোকে বলুক যে বর্তমান যুগে পড়াশোনা ইজি, সহজ, অধিকাংশ ছাত্রছাত্রীর অভিযোজনই হয়নি, পড়াশোনার ক্ষেত্রে নেগেটিভ অভিযোজন হয়েছে। পড়াশোনার কারণে 80% স্টুডেন্ট কোনো পড়াশোনাই করে না, বাকি 20% তারা ক্লাস 7 থেকে ছাত্রছাত্রী বলছে যে আমি ডাক্তার হবো, মেডিকেল সায়েন্সের দিকে যাবো। তারা পুরোই আলাদা। ঠিক আছে, তোমরা যারা পড়াশোনা করছো, ঠিক আছে, যত পড়াশোনা করছো ওই দিকে তার ব্রেনকে সে লাগাচ্ছে, তার ব্রেন কিন্তু আরো সেটা বুদ্ধিদীপ্ত হচ্ছে। আচ্ছা, এখানে একটু এক্সট্রা রয়েছে, এটাকে আমি এডিট করে বাদ করে দিই। এবার আসো ডারউইনের মতবাদ। আছো তো সবাই? বেশ। এবার আমরা পড়বো হচ্ছে ডারউইনের মতবাদ। আচ্ছা, চার্লস রবার্ট ডারউইন ইংল্যান্ডের গ্লাসবেরি শহরে জন্মগ্রহণ করেন। 22 বছর বয়সে তিনি এইচ.এম. বিগল নামক জাহাজে প্রকৃতিবিদ হিসাবে বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য দক্ষিণ আমেরিকার অভিমুখে যাত্রা করেন। মাত্র 22 বছর বয়সে তিনি ওই জাহাজ নিয়ে একা একা, বুঝতে পারছো, এটা বিজ্ঞানী হওয়া কিন্তু এত সহজ নয়, যে এত নাম এত কিছু এত সহজ কিন্তু নয়। একা একা ওই জাহাজ নিয়ে কিন্তু মাত্র 22 বছর বয়সে তিনি দক্ষিণ আমেরিকার অভিমুখে যাত্রা করেন। তিনি তার পরিভ্রমণকালে বিভিন্ন দ্বীপ ঘুরে দক্ষিণ আমেরিকা থেকে 500 মাইল দূরে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বিভিন্ন উদ্ভিদ প্রাণী এবং বিশেষ করে ফিঞ্চ পাখিদের বৈশিষ্ট্য নিয়ে অধ্যয়ন করেন। একা একা উনি ওইখানে জাহাজ নিয়ে কিন্তু এখানে অধ্যয়ন করেন গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে, ফিঞ্চ পাখিদের নিয়ে অধ্যয়ন করেন, এবং প্রায় 5 বছর কাল পৃথিবীর নানা স্থানে পরিভ্রমণের পর তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। একা একা ওরকম ভাবে জাহাজে নিয়ে তিনি কিন্তু পরিভ্রমণ করেছিলেন এবং 5 বছর ওই জাহাজেই ছিলেন, বুঝতে পারছো? তারপরে তিনি ফিরে এসেছিলেন। ভয়েস কেটে যাচ্ছিল। আচ্ছা, 5 বছর পরে তিনি এই বিভিন্ন অধ্যয়ন গবেষণা করে তারপর ফিরে আসেন। প্র্যাকটিক্যাল করা কত জরুরি, উনি নিজে গিয়ে দেখে তবেই কিন্তু এসে এই তথ্যগুলো দিয়েছিলেন। এরপর তিনি তার প্রাপ্ত তথ্যাবলী নিয়ে 20 বছর ধরে গবেষণা করে, 5 বছর ধরে জাহাজে একা একা ছিলেন, সারা সমুদ্রে তিনি জাহাজ নিয়ে ঘুরে বেরিয়েছেন, গবেষণা করেছেন 5 বছর ধরে, মানে ওগুলো কালেক্ট করেছেন তথ্য, তারপরে যা পেয়েছেন নিয়ে এসছেন, নিয়ে এসে 20 বছর ধরে গবেষণা করে। ভাবতে পারছো যে কতটা জীবন তিনি এর মধ্যে ব্যয় করে দিয়েছেন।
দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আলফ্রেড রাসেল ওয়ালেট নামক এক তরুণ বিজ্ঞানী অভিব্যক্তি নিয়ে তার নিজের মতবাদের উপর লেখা প্রবন্ধ ডারউইনকে প্রেরণ করেন। ডারউইন লক্ষ্য করেন যে তার মতবাদের সঙ্গে ওয়ালেসের মতবাদ প্রায় মিলে গেছে। ঠিক আছে, তো একজন যুবক তিনি সেই ডারউইনকে দেখেছেন, তার আদর্শ মনে হয়েছে এবং তার যে মতবাদগুলো ডারউইনকে তিনি প্রেরণ করেন। ডারউইন দেখলেন তিনি যেগুলো বলতে চাইছেন সেই যুবকের সাথে প্রায় মিলে যাচ্ছে। এরপরে 1958 খ্রিস্টাব্দে লিনিয়াস সোসাইটি অফ লন্ডনের জুলাই অধিবেশনে ডারউইন এবং ওয়ালেসের যৌথ নামে এই সংক্রান্ত প্রবন্ধটি পাঠ হয়। পরবর্তীকালে ডারউইন তার বিখ্যাত প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, ডারউইনের লেখা, ঠিক আছে, তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতির উৎপত্তি, দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থ প্রকাশ করেন। দ্য অরিজিন অফ স্পিসিস দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ডারউইনের প্রকাশিত গ্রন্থের নাম কি? এটা কিন্তু ইংলিশে লিখে নেবে, ঠিক আছে, লিখে প্র্যাকটিস করবে, আমি মাথায় রেখে দেবে, দ্য অরিজিন অফ স্পিসিস দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তুমি যখন নিজের রোল নাম্বার লিখবে পরীক্ষার হলে, আমার মাধ্যমিকের রোল নাম্বার এখনো মুখস্থ আছে। কেন? কোন জন্ম আগে মাধ্যমিক দিয়েছে। তুমি যখন রোল নাম্বারটা প্রত্যেকবার খাতায় লিখবে এবং পেজে লিখবে, লিখতে লিখতে তোমার মাথায় এসে যাবে, তোমার মাথায় মুখস্থ হয়ে যাবে রোল নাম্বার। সেরকম এই কিছু জিনিস মুখস্থ হয়ে যাবে। অত্যাধিক হারে বংশবৃদ্ধি, ডারউইন তত্ত্বে কি কি ডারউইনবাদ বা ডারউইন তত্ত্বে কি কি ব্যাপারগুলো বলা হয়েছে, ডারউইনের বিষয়বস্তু কি কি বলা হয়েছে। প্রথমে আসছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। ডারউইনের মতে অত্যাধিক হারে বংশবৃদ্ধি করা জীবের সহজাত ধর্ম। ঠিক আছে, তিনি লক্ষ্য করেন জীবেরা জ্যামিতিক হারে বংশবৃদ্ধি করে। উদাহরণস্বরূপ একটি স্ত্রী স্যালমন মাছ প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাড়ে। ঠিক আছে, একটা ঝিনুক একবারে প্রায় 12 কোটি ডিম্বাণু নিঃসরণ করে। ঝিনুক যে ডিম্বাণু নিঃসরণ করলে করতেই থাকছে 12 কোটি ডিম্বাণু একটা ঝিনুক। কিন্তু একটা হাতি 12 বছরে একবার সন্তান প্রসব করে। দেখো, স্যালমন মাছ প্রজনন ঋতুতে 3 কোটি ডিম পাচ্ছে, ঝিনুক একবারে 12 কোটি ডিম্বাণু উৎপাদন করছে, কিন্তু হাতি 12 বছরে একটা সন্তান প্রসব করে। কিন্তু একজোড়া হাতির সমস্ত বাচ্চা যদি বেঁচে থাকতো এবং তাদের যদি সমস্ত বাচ্চাই বেঁচে থাকতো, তবে 750 বছরে একজোড়া হাতির সংখ্যা গিয়ে 1,90,00,000 গিয়ে দাঁড়াতো। দেখো, সব বাচ্চা প্রসব করছে মানে যে সব হাতির যে সব কটা বাচ্চা সে তো বেঁচে থাকছে না, কারণ একটা হাতি অনেক বছর বাঁচে, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে তা ঘটে না, কারণ সন্তানই পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাতে পারে না। সব সন্তানই পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছাতে পারে না, তার আগেই মারা যেতে পারে। তাই অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটলেও বাস্তুতন্ত্রে প্রত্যেক প্রজাতির সংখ্যা প্রায় নির্দিষ্ট থাকে। দেখো, একটা শামুক কত ডিম পাচ্ছে, শামুক তো বেশি দিন বাঁচে না, বা শামুকের সবগুলো ডিম্বাণু ঠিকঠাক বাঁচতে পারে না। ঠিক আছে, আবার হাতি 12 বছরে একবার সন্তান প্রসব করে। ঠিক আছে, তো সব ক্ষেত্রেই মানে সব সন্তানই যে বাচ্চা এরকমটা নয়। আবার দেখবে একটা জিনিস খেয়াল করো, প্রজনন ঋতুতে একটা কুকুর সে অনেকগুলো সন্তান প্রসব করে, তাই না? অনেকগুলো সন্তান প্রসব করছে, কুকুরের যে বাচ্চা সে দেখেছো নিশ্চয়ই, একবারে অনেকগুলো প্রসব করছে। কোনো কোনো বাচ্চা খুব রুগ্ন হচ্ছে, সে কিন্তু না খেতে পেরে মারা যাচ্ছে, কিছু বাচ্চা মারা যাচ্ছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লাস্ট থেকে একটা কি দুটো বাচ্চা বেঁচে থাকে, অনেক ক্ষেত্রে কোনো বাচ্চাই বাঁচে না। এরকম হয়তো দেখেছো তো, এটা আমি নর্মাল উদাহরণ দিলাম, বুঝতে পারছো? অত্যাধিক হারে বংশবৃদ্ধি করলেও কিন্তু বাস্তুতন্ত্রে প্রত্যেক প্রজাতির সংখ্যা নির্দিষ্ট থাকে। তো এখন হ্যাঁ, মানুষ প্রজাতিগুলোকে মেরে ফেলছে, ওইটা আলাদা, ঠিক আছে, কিন্তু প্রকৃতির অনুযায়ী প্রত্যেকটা প্রজাতির নির্দিষ্ট থাকবে, কারোরই খুব বেশি মানে এর সম্ভব নয়। অস্তিত্বের জন্য সংগ্রাম, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এইটা, অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার মতো, যে সবসময় আমাদের সংগ্রাম করতে, যে ডারউইন সেটা বলে গেছেন, সবসময় বেঁচে থাকার জন্য যে সংগ্রাম করতে, যে সেটাকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে। ঠিক আছে, বেঁচে থাকার জন্য সে সংগ্রাম, সেটাকে অস্তিত্বের জন্য সংগ্রাম বলে। সেটা আহ 3 ভাবে হয়। তুমি যদি নিজের লাইফে দেখো, অন্তর্জাতিক সংগ্রাম, আন্তর্জাতিক সংগ্রাম, পরিবেশগত সংগ্রাম। অন্তঃপ্রজাতি মানে নিজের প্রজাতির সাথে তোমার সংগ্রাম করতে হবে। ঠিক আছে, নিজের প্রজাতি, মানুষের সাথে মানুষের সংগ্রাম, একদম নিজের সবসময় তোমার সংগ্রাম করতে হবে, তোমাকে বিরোধিতা করবে, এ করবে, সংগ্রাম করতে হবে। আবার আসছি আন্তঃপ্রজাতির সংগ্রাম, মানে বাইরের প্রজাতি ঝামেলা করবে,
ঠিক আছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তাদের সাথে লড়াই করতে হবে। তারপরে আছে পরিবেশ জনিত সংগ্রাম বা পরিবেশগত সংগ্রাম, যাই বলে সেখানে পরিবেশ প্রতিকূল থাকবে, কখনো প্রচন্ড বৃষ্টি হয়, কখনো ভীষণ শীত, কখনো মারাত্মক গরম, সবগুলো থেকে মানুষকে ওভারকাম করতে হবে, লড়াই করতে হবে। ঠিক আছে, তো জীবজগতে সমস্ত উদ্ভিদ ও প্রাণীদেরকে সবসময় তিন ধরনের সংগ্রামের সম্মুখীন হতে হয়। এই সংগ্রামের ফলে অনেক জীবের মৃত্যু ঘটে, ফলে বাস্তুতন্ত্রে প্রত্যেক প্রজাতির জীব সংখ্যা মোটামুটি নির্দিষ্ট থাকে। নেক্সট আসছি প্রকরণ বা পরিব্যক্তি। ডারউইন লক্ষ্য করেন যে একটি প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে কিছু মৌলিক, দেখো ডারউইনবাদ বা ডারউইনের বৈশিষ্ট্যগুলো সবগুলো খাতায় নোট করবে, যত নাম্বার থাকুক নোট সব করবে। কেন বলছি, তোমাকে বলবে অস্তিত্বের জন্য সংগ্রাম, তুমি সাপোজ ওটা নোট করলে না, তোমরা লিখতে পারবে না, তাই সব কটা কিন্তু নিজের খাতার মধ্যে নোট করবে। ডারউইন লক্ষ্য করেন যে একই প্রজাতির বিভিন্ন জীবের মধ্যে কিছু মৌলিক সাদৃশ্য থাকলেও প্রত্যেক জীবের মধ্যে কিছু পার্থক্য বর্তমান। কিছু জীবের সাদৃশ্য থাকলেও তাদের পার্থক্য বর্তমান। বাবা মার মতন কি একদম সেম টু সেম সন্তানকে দেখতে হয়? বলো, হয়? ডিফারেন্স থাকে, শুধু যে এই ডিফারেন্স নয়, মেন্টালিটির অনেক ক্ষেত্রে ডিফারেন্স, অনেক ক্ষেত্রে সেম মেন্টালিটি, অনেক ক্ষেত্রে মেন্টালিটির ডিফারেন্স, এর কারণ সেই কোন পরিবেশে থাকছে, কার সাথে মিশছে, সেটা অনেকটা এফেক্ট করছে, তাই না? কি করছে, আহ, একই বাবা মার অনেকগুলো সন্তান সন্ততিদের মধ্যে, শুধুমাত্র যে বাবা মার ক্ষেত্রে না, ধরো কারুর কারুর তিন ভাই বোন, তারা তারা প্রত্যেকের মেন্টালিটি সেম, প্রত্যেকে কি সেম জিনিস করে, প্রত্যেকে সেম জিনিস ভাবে, সেটা কিন্তু নয়। তার জন্য কিন্তু একে অপরের মধ্যে ঝামেলা বা একে অপরের মধ্যে একটা মতবিরোধ কিন্তু থাকে। কেউ ধরো খুব ভালো, সে পজিটিভ কথা বলছে, কেউ ধরো নেগেটিভ কথা বলছে, সেটা কিন্তু হয়। ঠিক আছে, তাই না? বা কেউ হাইটে খুব লম্বা, কেউ হাইটে শর্ট হলো, বা কোনো বাবার মধ্যে তিন ভাই বোন ধরো রয়েছে, তাদের মধ্যে হয়তো কোনো একটা ভাই বোন পড়াশোনায় খুব ভালো, বাকি অতটা ভালো না, এটা কিন্তু হয়, তাই না? আচ্ছা, দেখো, প্রজাতির মধ্যে এই পার্থক্যকে তিনি পরিব্যক্তি বা প্রকরণ বলেন। প্রকরণ কাকে বলে, পরিব্যক্তি কাকে বলে, এসব কিন্তু কোশ্চেন দেয়, তাই প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করতে হবে। তার মতে এটি একটি প্রাকৃতিক ঘটনা, এই পার্থক্যগুলি প্রজননকালে অপত্য দেহে সঞ্চারিত হয় এবং সেই জীবের বৈশিষ্ট্য রূপে প্রকাশিত হয়। তার মতে ছোট ছোট ধারাবাহিক পরিবর্তনের ফলে নতুন প্রজাতির উৎপত্তি হয়। অনুকূল পরিবৃত্তি জীবন সংগ্রামে জয়ী করে, প্রতিকূল পরিবৃত্তি জীবন সংগ্রামে সহায়তা না করায় জীবের মৃত্যু ঘটে। যখন পরিবেশ অনুকূল থাকে তখন সবকিছু ঠিকঠাক করে করা যায়, কিন্তু যখন পরিবেশ প্রতিকূল থাকে তখন কিন্তু সেই জীবটা সার্ভাইভ করতে পারে না এবং মারা যায়। ঠিক আছে, নেক্সট এসো যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন ব্যাপারটা কি? প্রকৃতি নিজেদের মধ্যে অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন জীবের প্রতিনিয়ত প্রতিযোগিতা চলেছে। প্রত্যেকটা জীব লড়াই করছে, লড়াই করতেই হবে, লড়াইটাই জীবন। দেখো, তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য লড়াই করছো না, লড়াই করতে হবে। এখন লড়াই নিজের সাথে, সবসময় লড়াই নিজের সাথে বা প্রকৃতির সাথে হচ্ছে, সবার সাথে হচ্ছে। যে না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো না, এখন আমি পড়বো। ঠিক আছে, এখন আমার পড়তে ইচ্ছা করছে, আমার একটু মোবাইলে একটুখানি গেম খেলতে ইচ্ছা করছে, কিংবা অন্য কিছু করতে ইচ্ছা করছে, বাট যোগ্য সেই হবে, লাস্টে গিয়ে সেই সফল হবে যে কিনা এগুলোকে উপেক্ষা করতে পারে, উপেক্ষা করে পড়াশোনাটা করতে পারে। তোমাদের ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম, তোমরা ভালো বুঝতে পারবে তাহলে জিনিসগুলো। তো ডারউইন কি বলেছিলেন, ডারউইনের তথ্য দিয়ে আমি বলেছি। ঠিক আছে, প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। এ সকল জীবদের বৈশিষ্ট্য প্রকরণ পরিবেশের সঙ্গে অভিযোজনমূলক খাপ খায়। ঠিক আছে, অভিযোজনমূলক খাপ খাচ্ছে, অভিযোজন করতে পারছে, এগোতে পারছে, তারাই বেঁচে থাকে এবং কালক্রমে বাকিরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়। তাই প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে একটি জীব পরিবেশে বাঁচার অনুপযোগী হলেও অন্য পরিবেশে বাঁচার উপযোগী বলে বিবেচিত হতো। ধরো কোনো একটা জীব ওই পরিবেশে বাঁচার অনুপযোগী হলেও সে অন্য পরিবেশে বাঁচার উপযোগী বলে বিবেচিত হতে পারে। সাপোজ কথার কথা ধরে আমি বলছি, তুমি এরপর 11-এ ভর্তি হলে, ঠিক আছে, 11-এ, ঠিক আছে, কলেজে ধরো ভর্তি হলে, কলেজে ভর্তি হলে এবার তুমি বাইরে পড়তে গেছো, তখন সবসময় তো বাড়িতে থেকে পড়তে পারবে এরকম তো হবে না, বাইরে পড়তে গেছো, হোস্টেলে থাকছো, তুমি একটা হোস্টেলে রয়েছো,
হোস্টেলটা এতটাই খারাপ, লোকজন খারাপ, চারিপাশের পরিবেশ খারাপ, তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, ওখানে আর থাকা যাচ্ছে না। তুমি দেখছো না তোমার এখানে পড়াশোনা হচ্ছে, কিছু ঠিক করে হচ্ছে না, মানে সবকিছু খারাপ হচ্ছে, নেগেটিভ হচ্ছে। এবার তুমি হোস্টেল চেঞ্জ করলে, অন্য হোস্টেলে গেলে, এবার দেখছি এখানে মানুষজন ভালো, ঠিকঠাক পরিবেশ, এবার কিন্তু তুমি ঠিকঠাক পড়াশোনা করতে পারছো। তাহলে কি ওই জীবটা ওই পরিবেশে বাঁচার অনুপযোগী হলে, ওরকম বাজে পরিবেশ, ভীষণ মানুষ উল্টোপাল্টা কথা বলছে, উল্টোপাল্টা মানে মেন্টালিটি খারাপ তোদের সমস্ত, সেখানে বাঁচার অনুপযোগী হলেও অন্য একটা পরিবেশে বাঁচার উপযোগী হলে উপযোগী বলে বিবেচিত হতো। ঠিক আছে, তাই পরিবেশ কোনটা কার ক্ষেত্রে উপযোগী সেটা কিন্তু বিবেচনা করতে হবে। যোগ্যতম উদ্বর্তন এটা, যোগ্যতম উদ্বর্তন এটা বলছেন যারা যোগ্য তারা টিকতে পারবে, যারা চেষ্টা করবে যোগ্য হবে, নিজেকে যোগ্য বলে প্রমাণিত করে তারা টিকতে পারবে, বাকিরা অবলুপ্ত হবে। কিন্তু এটা বলা যায় না যে ওই পরিবেশে অবলুপ্ত হচ্ছে মানে অন্য পরিবেশে সে অবলুপ্ত হয়ে যাবে। সেই জীবটা যদি ধরো ওখানকার তার জন্য নেগেটিভ পরিবেশ, সে যদি পজিটিভ পরিবেশে চলে যায়, সে কিন্তু উপযোগী বলে বিবেচিত হতে পারে। ক্লিয়ার? প্রাকৃতিক নির্বাচন। ডারউইন তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হলো এই মতবাদ। ঠিক আছে, প্রকৃতিক নির্বাচন। তার মতে যে প্রকৃতির মানে প্রকৃতি নির্বাচন করে, আমি যেটা বললাম যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে নোট ডাউন করবে, কারণ এখান থেকে ছোট ছোট পয়েন্ট তুলে তুলে প্রশ্ন করে। পরীক্ষায় আমি কোশ্চেন দিয়েছি হয়তো 3 নম্বর আছে, তুমি 3 নম্বরের মতো লিখবে, সেটা না, পুরোটা লিখে নেবে এখানে। সবাইকে কিন্তু বলছি, ডারউইন তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই মতবাদটা। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন। সে প্রাকৃতিক ক্রিয়ায় অনুকূল ভেদ বা প্রকরণ সম্পন্ন অভিযোজনের উপযোগী বৈশিষ্ট্য সম্পর্ক জীবেরা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশি সুবিধা ভোগ করে ও প্রকৃতিতে বেঁচে থাকার অধিকার পায়, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক নির্বাচন ব্যাপারটা কি দাঁড়ালো? কে বলবে? কে বলবে ব্যাপারটা? বলো। আচ্ছা, অঙ্কিতা অনেকটাই ঠিকঠাক বলেছে। রিসেন্ট আমরা করোনার ক্ষেত্রে দেখলাম যে সেখানে প্রকৃতি কিন্তু নির্বাচন করেছে, মানে যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারাই বেঁচে থাকতে পেরেছে, এবং বাকিরা কিন্তু যাদের ইমিউনিটি পাওয়ারটা কম তারা কিন্তু বেঁচে থাকতে পারেনি। ঠিক আছে, সেটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। যে প্রকৃতিক ক্রিয়ায় অনুকূল ভেদ ও প্রকরণ সম্পন্ন বা অভিযোজনগত উপযোগী, অভিযোজনের উপযোগী বৈশিষ্ট্য সম্পন্ন জীবেরা অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশি সুবিধা ভোগ করে। মানে যার করোনার কথা যদি উদাহরণ দিই, যার ইমিউনিটি পাওয়ার বেশি সে করোনার সময় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তার অবশ্যই উচিত হয়নি, রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কিছু মানে কোনো লক্ষণই প্রকাশ পায়নি। কিন্তু আদার্স তার বাড়ির অন্য কেউ ধরো তার কারণে মারা গেছে, ঠিক আছে, তো সে ঘুরে টুরে এসছে, ওরকম এফেক্টেড হয়ে মারা গেছে। মানে তাহলে প্রকৃতির নির্বাচনের ক্ষেত্রে কিন্তু প্রকৃতিতে তারাই টিকতে পারলো যারা অন্য জীবদের তুলনায় প্রতিযোগিতায় বেশি সুবিধা ভোগ করে, ইমিউনিটি বেশি বেশি সুবিধা ভোগ করলো। ঠিক আছে, তারাই প্রকৃতিতে টিকে থাকার অধিকার পায়, তাকেই বলছে প্রাকৃতিক নির্বাচন। ক্লিয়ার? নেক্সট এসো, নতুন প্রজাতির উদ্ভব। প্রাকৃতিক নির্বাচন দ্বারা জীবন সংগ্রামে জয়ী হয়ে অনুকূল প্রকরণ সম্পন্ন জীবেরা বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। এই অনুকূল প্রকরণ বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং জীবদের এই প্রকরণগুলি পুঞ্জীভূত হতে থাকে। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন দ্বারা যারা বেঁচে রয়েছে তারাই জীবন সংগ্রামে জয়ী হয়ে অনুকূল পরিবেশে বেঁচে থাকছে এবং নেক্সট জেনারেশন সৃষ্টি, যারা বেঁচে রইল না তারা কি করে নেক্সট জেনারেশন সৃষ্টি করবে? ঠিক আছে, এবং এই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নেক্সট জেনারেশনে সঞ্চারিত হয়। দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটলে উদ্বংশীয় জীব উত্তর পুরুষের মধ্যে অনেক বেশি বৈসাদৃশ্য দেখা যায়। যেটা উত্তর পুরুষ মানে আগের যে জীবটা রয়েছে তার বংশ পরম্পরায়
ও আমার ভিডিওটা অফ রয়েছে, দেখো আগে যে জীবটা রয়েছে, ধর একটা জীব রয়েছে, ঠিক আছে, এটা 1 নম্বর জীব, 2 নম্বর জীব, 3 নম্বর জীব, ঠিক আছে, 4 নম্বর জীব। তো এর সাথে এর কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, উত্তর পুরুষের সাথে অনেক ডিফারেন্স হয়ে যায়। আর এটা কেন হচ্ছে? বিবর্তনের ফলেই জীবজগতের নতুন প্রজাতির আবির্ভাব ঘটে, ঠিক আছে, নতুন প্রজাতির উদ্ভব। তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু লিখে নেবে। তো এইটা ছোট করে লেখা আছে, এটা অবশ্যই খাতার মধ্যে নোট করে নিতে পারো। প্রমাণিত তথ্য পরিণাম দেখো কি বলছে, অত্যাধিকারে বংশবৃদ্ধি, সীমিত পরিমাণ খাদ্য বাসস্থান। অতিরিক্ত বংশবৃদ্ধি হচ্ছে, দেখো বর্তমানে অতিরিক্ত মানে ভারত আহ, কোন স্থানে আছে জানো জনসংখ্যায়, কে বলবে? প্রথমে তাহলে অতিরিক্ত অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত পরিমাণ খাদ্য, বাসস্থান, বাসস্থান সীমিত, খাদ্য সীমিত, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, মানুষের মধ্যে অস্তিত্বের জন্য সবাই সারা ট্রেনে বাসে মানুষ ঝুলে ঝুলে যাচ্ছে, সেই ভিড়ে যাচ্ছে, সারাক্ষণ অস্তিত্বের জন্য সংগ্রাম করে চলছে মানুষ, সাধারণ মানুষ যারা আছে, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম, পরিবৃত্তি, ঠিক আছে, সেখানে যে অস্তিত্বের জন্য সংগ্রাম করছে এবং হচ্ছে পরিবৃত্তি হচ্ছে, সেখানে যোগ্যতমের উদ্বর্তন সৃষ্টি হচ্ছে। যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন এবং অনুকূল পরিবৃত্তির পরিবৃত্তির পুঞ্জীভবন, ঠিক আছে। যোগ্যতমের উদ্বর্তন হলো যে যোগ্য সে স্থানটা পেলো, ঠিক আছে, প্রকৃতির ক্ষেত্রে, এবং অনুকূল পরিবৃত্তির পুঞ্জীভবন, অনুকূল পরিবৃত্তি আসলো, তাহলে কি হলো, তার ক্ষেত্রে অনুকূল পরিবেশটা আসলো, নতুন প্রজাতির উদ্ভব। সাপোজ ধরো আমি এটা যদি উদাহরণ দিই, রিসেন্ট অভিজিৎ না অভিষেক, ছেলেটার নাম ঠিক খেয়াল হচ্ছে না, খুবই দরিদ্র ফ্যামিলি থেকে, তার হচ্ছে বাবা নেই, বিশেষ করে তার বাড়ি মানে বাবা নেই, মানে আহ, তার মা, তাকে নিয়ে মা বাড়িতে থাকে, মা হচ্ছে একটা মানসিক ভারসাম্যহীন, তো বাবা তার যেহেতু মাকে ছেড়ে চলে গেছে জন্য মানসিক ভারসাম্যহীনতা, মানে সে ছোটবেলা থেকে ওই টাইপের পরিবেশে মানুষ হয়েছে, সেই কষ্টগুলো দেখেছে। দাদুর কাছে থাকে, দাদু টোটো চালায়, ঠিক আছে, দাদু মানে সমস্ত কিছু দেয়। সেই ছেলেটা কিন্তু খুব ভালো র্যাঙ্ক করেছে আইআইটিতে, সেটা আমরা সকলে দেখেছি, ঠিক আছে। এবার দেখো ও ওই পরিবেশের মধ্যে থেকেও কিন্তু যোগ্যতমের উদ্বর্তন ওর আস্তে আস্তে হয়েছে, অস্তিত্বের জন্য সংগ্রাম করেছে, ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম এসে পরিবৃত্তির মধ্যে এসছে, যোগ্যতমের উদ্বর্তন ঘটেছে, ঠিক আছে। এবার যোগ্যতমের উদ্বর্তন প্লাস অনুকূল পরিবেশ, এবার দেখো ও যে ভালো জায়গায় চলে গেল, ও কিন্তু নতুন প্রজাতির উদ্ভব। এবার ওর যে পরের জেনারেশন যারা হবে তারা কি অতটা কষ্ট করবে? ও তো ভালো আর্ন করবে, ভালোভাবে সে থাকবে। তার যে নেক্সট জেনারেশন হবে অবশ্যই তার নতুন প্রজাতির উদ্ভব, তারা আহ, ভালোভাবেই থাকবে। বুঝতে পারলে? জাস্ট এটা আমি মানে কারেন্ট সিচুয়েশনের সাথে তুলনা করে আমি বললাম, বোঝা গেল? আচ্ছা, ডারউইন তত্ত্বের সমালোচনা দেখো, সব তত্ত্বেরই সমালোচনা আমরা ল্যামার্ক তত্ত্বের বললাম, ডারউইন তত্ত্বেরও সমালোচনা রয়েছে। কি বলছে? ডারউইন তার তত্ত্বে প্রকরণ বা পরিবৃত্তির কথা উল্লেখ করেছেন, কিন্তু কিভাবে এই পরিবৃত্তির সৃষ্টি হয় সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারে। এইগুলো ডিটেলস আবার 12 গিয়ে পড়বে, ঠিক আছে। পরিবৃত্তির কথা উল্লেখ করেছে কিন্তু কিভাবে হয়েছে সেটা কিন্তু ডারউইন বলতে পারেননি। নেক্সট হচ্ছে আহ, দেখো ডারউইন তত্ত্বের সমালোচনা বলুক বা ত্রুটি বলুক, এইগুলোকেই বলে। তার দেওয়া প্রাকৃতিক নির্বাচন তথ্য অনুসারে জীবদেহে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। লুপ্তপ্রায় যেটা অবলুপ্ত হয়েছে সেটা সম্পর্কে কিন্তু ব্যাখ্যা ডারউইন দিতে পারেনি। নেক্সট আসছে, ডারউইন অর্জিত গুণাবলীর উত্তরাধিকার সূত্রে প্রভাবিত হওয়ার নীতিকে সমর্থন করেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রকৃতিতে তা হয়। অনেক ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে ওই নেক্সট জেনারেশনের বৈশিষ্ট্যগুলো কিন্তু যায়। নেক্সট আসছি, প্রাকৃতিক নির্বাচন তথ্য দ্বারা হরিণের বৃহদাকৃতির শিংয়ের উপস্থিতির ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। তো বৃহদাকৃতির শিং, হরিণের শিংটা অত বড় শিং কোন কাজে লাগছে? ও মানে বিশাল বড় শিং হয় হরিণের, যে একটু শিংটা অত বড় শিংটা মানে বৃহদাকৃতির শিংয়ের উপস্থিতি কেন উপস্থিত রয়েছে সেটা কিন্তু ব্যাখ্যা দেয়। অত বড় সিংহ কাউকে গুঁতো দিতেও পারবে না, ঠিক আছে, এতটাই বড় সিংহ নিজের সিংকে নিজেও সামলাতে পারে না, কত লতা পাতায় আটকে যায়, বরঞ্চ বাঘের দ্বারা আক্রান্ত। তো ওর কোন কাজে লাগে সেটা কিন্তু ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের দ্বারা। এবার আসছে নয়া ডারউইনবাদ, এই জিনিসটা কিন্তু 12 রয়েছে, বিস্তারিত রয়েছে, মানে এখন কনসেপ্ট যদি না পাও তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, নয়া ডারউইনবাদ জীববিদ্যার বিভিন্ন নতুন ও আধুনিক তথ্যগুলি
আবিষ্কারের পর ডারউইনের প্রজাতির উৎপত্তি সম্পর্কিত মতবাদগুলি বিভিন্ন বিজ্ঞানীদের দ্বারা প্রত্যাখ্যাত হতে থাকে। দেখো, ডারউইন যে আধুনিক তত্ত্বগুলো আবিষ্কারের পর কিন্তু ডারউইন প্রজাতির উৎপত্তি সম্পর্ক কিভাবে প্রজাতির উৎপত্তি সেটা ডারউইন কিন্তু দিতে পারেননি তত্ত্ব। তার জন্য বিভিন্ন বিজ্ঞানীরা এটাকে প্রত্যাখ্যান করতে শুরু করে। ঠিক আছে, কিন্তু কিছু বিজ্ঞানী আধুনিক বৈজ্ঞানিক তথ্যগুলির ওপর ভিত্তি করে ডারউইনবাদকে আবার নতুন করে বিশ্লেষণ ও ব্যাখ্যা করে তার মতবাদটি পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করে। ঠিক আছে, সেটাই হচ্ছে নয়া ডারউইনবাদ। আচ্ছা, এটা একটু আগে পরে চলে গেছে, এই পেজটা এটা পরে আমি এটা ঠিক করে দেবো অবশ্যই। আচ্ছা, যে সকল বিজ্ঞানীরা অভিব্যক্তির এই তত্ত্বটিকে প্রতিষ্ঠা করে তার মধ্যে হচ্ছে জামস্কি, মুলার। দেখো মেনলি এই যে মুলার, ডারউইনবাদের প্রতিষ্ঠাতাকে এগুলো কিন্তু দেবে। এই যে মুলারের কথা তুমি পাবে, ফিশারের কথা তুমি পাবে, মায়ার, স্টেভিন্স, তাদের মধ্যে প্রধান। এনারাই কিন্তু এই তথ্যগুলো যা দিয়েছিলেন ওটাকে আবার এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, মেনলি পাবে তুমি মুলার এবং ফিশারের নামটা বেশি হবে, বাকিদের তো দিতে পারে, সেটার কোনো নেই। জিনের পরিব্যক্তি, ক্রোমোসোমের পরিব্যক্তি, জিনের পুনঃসংযুক্তি, প্রাকৃতিক নির্বাচন, প্রজননগত পৃথকীকরণ, এই 5টি সত্তাবলী অভিব্যক্তির মূল সত্তাবলী হিসাবে কাজ করে। তাদের মিলিত ক্রিয়ার ফলে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। ঠিক আছে, জিনের পরিব্যক্তি ঘটছে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রজননগত প্রজননগত পৃথকীভবন ঘটছে। এইগুলো, এই অভিব্যক্তির, তারপর হচ্ছে এই যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, এই মূল শর্তাবলীগুলো কাজ করে একসাথে মিলিত হয়ে কিন্তু নতুন প্রজাতির উদ্ভব ঘটে। তাদের প্রতিষ্ঠিত মতবাদটি আধুনিক সংশ্লেষবাদ বলে প্রতিষ্ঠিত হয়। নয়া ডারউইনবাদ কি, আধুনিক সংশ্লেষবাদ কি, যাই বলে এই ব্যাপারটা লিখতে হবে। এই নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষবাদটি একটি বিশেষ কোনো মতবাদ নয়, বরং কতগুলি মতবাদের সমষ্টি। এটাকে নতুন কিছু করেনি, কিন্তু অনেকগুলো একসাথে মিলিয়ে নিয়ে একটা মতবাদকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার লাস্ট আমরা পড়বো হচ্ছে ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের তুলনা। ল্যামার্কবাদ এবং ডারউইনবাদের তুলনা, সবই এগুলো কিন্তু পরীক্ষা আসে। যা পড়লাম আজকে সব পরীক্ষায় আসার একদম ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কিন্তু বিষয় বা বৈশিষ্ট্য দেওয়া নেই, সবার খাতায় যেন এরকম থাকে বিষয় বা বৈশিষ্ট্য। ঠিক আছে, বিষয় বা বৈশিষ্ট্য বলে একটা পয়েন্ট যেন থাকে, একটা ঘর যেন এখানে থাকে। ক্লিয়ার? এবার নিশ্চয়ই জানো বিষয় বা বৈশিষ্ট্য কি করে লিখতে হয়, জানো তো? এই দুটোর মধ্যে থেকে একটা কমন শব্দ তুলে নিয়ে আমরা বিষয় বা বৈশিষ্ট্যের মধ্যে অ্যাড করবো। ওকে, মনে আছে তো? দেখো, ল্যামার্কের মতবাদ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ নামে পরিচিত। ডারউইনের মতবাদ প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব নামে পরিচিত। ডারউইন মেনলি প্রাকৃতিকে গুরুত্ব দিয়েছিলেন, প্রকৃতি নির্বাচন করছে, এই ব্যাপারগুলোকে ডারউইন মেনলি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন। পরিবেশের পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিবেশে সুষ্ঠুভাবে খাপ খাওয়ানোর উদ্দেশ্যে জীবের নতুন উপকরণ বা ভিত সৃষ্টি হয়, এটা বলছেন ল্যামার্ক। ডারউইন কি বলছে? জীবের জন্মগতভাবেই প্রকরণ বা ভেদ থাকে। ঠিক আছে, ল্যামার্কবাদ অনুযায়ী জীব মাত্রই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং পরিবেশের তারতম্য অনুযায়ী জীবদের অভিযোজনজনিত পরিবর্তন ঘটে। ঠিক আছে, ল্যামার্কের মত অনুযায়ী জীব মাত্রই পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকবে। ডারউইন কি বলছেন? ডারউইনবাদ অনুযায়ী যেসব জীব জীবন সংগ্রামে জয়ী হয় তারাই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। ডারউইন বললেন যারা আগে প্রকৃতির সাথে লড়াই করে জয়ী হবে তারাই সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকতে পারে। অর্থাৎ বেঁচে থাকার জন্য জীবকে পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। ল্যামার্কবাদে জীবের আয়তন বৃদ্ধির কথা বলা হয়েছে। গলাটা লম্বা হচ্ছে জিরাফে। ঠিক আছে, ডারউইনবাদে জীবের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে। যে যে সংখ্যা বৃদ্ধির কথা হলো সেটা হচ্ছে কিনা শামুক একসাথে যে এত ডিম্বাণু নিঃসরণ করছে। ঠিক আছে, এই ব্যাপার। ল্যামার্কবাদ অনুসারে দেহের বর্তমান নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার করা হতো বলে সক্রিয় সুগঠিত ছিল, কিন্তু ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গগুলি নিষ্ক্রিয় বা লুপ্ত প্রায়। এটার উদাহরণ কি হবে বলো দেখি? কি হবে? বললে যে এইমাত্র বল। হ্যাঁ, বলো বলো।
হুম। আচ্ছা, ওটা তো আমরা এগুলো পড়িনি, ওটা ঠিকই বলেছো, বাট আমরা এইমাত্র পড়লাম, সেটা কোনটা ল্যামার্কের মতে? ওটা তো তুমি ব্যবহারের ফলে বলছো, ঠিক আছে, ব্যবহারের ফলে গলা লম্বা হলো, অপব্যবহারটা একসাথে রয়েছে কার ক্ষেত্রে? একদম, যদি তুমি জিরাফ বলো তো গলাটা লম্বা হলো, অপব্যবহারটা হলো সাপের ক্ষেত্রে, আর দুটো একসাথে রয়েছে কার ক্ষেত্রে? পা পার খুর ঘোড়ার ক্ষেত্রে রয়েছে, পাটা অবলুপ্ত হচ্ছে, খুরটা আসছে। ঠিক আছে, ব্যবহার অপব্যবহার দুটো একসাথে, এইগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষার সময় এরকম কিছু আসলে মাথা থেকে নিয়ে লিখবে। আচ্ছা, নেক্সট, ডারউইনবাদের দেহে নিষ্ক্রিয় অঙ্গ সম্বন্ধে কোনো উল্লেখ নেই। ডারউইন কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ সম্বন্ধে কোনো কথা কিন্তু বলেনি। ঠিক আছে, তো এই হয়ে গেল পুরো ডারউইনবাদ, ল্যামার্কবাদ, পুরোটা আজকে আমরা কমপ্লিট করলাম। ঠিক আছে, কারো কি বুঝতে কিছু অসুবিধা আছে বলো? প্রবলেম আছে বাকিদের? রাজদীপ লেট করলে কেন? দেখে নিও হ্যাঁ কনসেপ্টটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাকচুয়ালি ওয়েদারটা ভীষণ খারাপ, সবার মানে ভীষণ ক্লান্তি আসছে। ঠিক আছে, ওটা একটু দেখে নিও, ঠিক আছে, তোমার হয়ে গেছে, এবার খাতা লিখে করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট দিন তোমাদের আগের পার্টটা, আগে আমরা পড়েছি কত অবধি, ওই কত অবধি বললাম বলো, তোমাদের ব্যাচে একটু বলো, কারণ হ্যাঁ, মিলার আর উডের পরীক্ষাগুলো আমরা পড়েছি। তো সেই মিলার উডের পরীক্ষা অবধি এবং আজকে অবধি ডারউইনবাদ অবধি নেক্সট দিন পুরো এক্সাম থাকবে, এবং যত যা হোমওয়ার্ক আছে কমপ্লিট করবে এবং খুব ভালো করে পড়ে রাখবে, নেক্সট দিন এই পুরোটা এক্সাম দেবে। ঠিক আছে, বোঝা গেল? আজকে আমি হোমওয়ার্কটা দেখছি না, নেক্সট দিন আগের দিনের হোমওয়ার্ক প্লাস আজকের হোমওয়ার্ক, কেননা আগের দিনের যে হোমওয়ার্কের পেজটা রয়েছে তার মধ্যে আজকের কিছু তথ্য রয়েছে, মানে কোশ্চেন রয়েছে, দুটো একসাথে করে আজকের হোমওয়ার্কটা ডিলিট করে দিও, আগের দিন প্লাস আজকে করে নেক্সট দিন হোমওয়ার্কটা সাবমিট করবে, আর এই অংশটা খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।